আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আসামিদের কাশিমপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও আনা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ অন্যান্য আসামিদেরকেও নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্য ট্রাইব্যুনাল ১-এ আজ ৭টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। তবে আজও তদন্তের জন্য আবারও সময় চাওয়া হতে পারে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ট্রাইব্যুনাল এখন থেকে ঠিক 7 মিনিট আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, যেটা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন, আজকে 3 সদস্যের ট্রাইব্যুনাল বসেনি, 2 সদস্যের ট্রাইব্যুনাল বসেছে। একজন বিচারপতি হয়তো অসুস্থ আছেন, আজকে 2 জন বিচার কাজ পরিচালনা করছেন। আজকে প্রথমে যে মামলাটি আছে সেটা হচ্ছে আইসিটি বিডি মিস কেস নং 3 অফ 2024। এই মিস কেস, এই মামলাটাই সাবেক যে মন্ত্রী ওবায়দুল কাদের সহ 17 জন আমরা দেখেছি, এবং আজকে এই মামলায় 16 জনকে হাজির করা হয়েছে। তাদের মধ্যে যারা আছেন ডাক্তার দীপু মনি, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ, অর্থাৎ সেই সময়কার হাই প্রোফাইল যারা ছিলেন তাদেরকে আজকে হাজির করা হয়েছে। এবং শুরুতেই কিন্তু হাসানুল হক ইনুর পক্ষে তার আইনজীবী দাঁড়িয়ে চেয়ারম্যানকে একটা দৃষ্টি আকর্ষণ করেন যে হাসানুল হক ইনু কিছু বক্তব্য রাখতে চান। তখন চিফ প্রসিকিউটর এটার বিরোধিতা করেন যে এখানে বক্তব্য দেওয়ার এখন সময় নেই, এই মুহূর্তে তার কোনো কথা থাকলে সেটা আইনি প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসতে হবে এবং তার যে আইনজীবী সেটা বলবেন। তারপরও চেয়ারম্যান বলেছেন যে ঠিক আছে, আমরা ওনার কথা শুনি। তখন যেটা বললেন হাসানুল হক ইনু, তিনি বললেন যে গত জুন মাসে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন এবং সেখানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার কণ্ঠের স্বর পরীক্ষা করেন। অর্থাৎ বিভিন্ন সময় যে অডিও কথাবার্তা হয়েছে সেগুলির প্রয়োজনই তো হয়তো করেছে, কিন্তু তিনি যেটি বলেছেন যে এগুলি হচ্ছে অসৎ উদ্দেশ্যে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্যেই আদালতের কোনো অনুমতি ছাড়া কিভাবে তার এই কারাগারে গিয়ে তার স্বর পরীক্ষা করে সেটা তিনি বুঝতে পারছেন না এবং এই জন্য দৃষ্টি আকর্ষণ করেন। তখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে না, তদন্ত সংস্থা যে কোনো সময় যে কোনো আসামিকে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, এবং যেহেতু কিছু অডিও রেকর্ড প্রকাশ হয়েছে সেগুলোর ফরেনসিক রিপোর্টের জন্যই হয়তো তার গলার স্বর পরীক্ষা করতে পারেন। এবং আজকে মোট 7টি মামলার শুনানি আছে এই ট্রাইব্যুনালে, এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি মামলার যে কজ লিস্ট সেখানে কিন্তু প্রত্যেকটি মামলায় সময় প্রার্থনা করেছে। অর্থাৎ আজকে সবগুলি মামলা তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে, কিন্তু প্রসিকিউশন সবগুলি মামলায় আজকে দেখছি যে আমরা যে আবেদন করেছেন যেন সময় দেওয়া হয় তদন্ত শেষ করার জন্য। তো এই হচ্ছে আজকে। এছাড়া কিন্তু আজকে আরও অনেক আসামিকে আনা হয়েছে যারা বিভিন্ন সময়ে এই জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিলেন মর্মে অভিযোগ এসেছে, এবং সেগুলি শুনানির আজকেও এখানে হবে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম অপরাধ ট্রাইব্যুনালের খবর। সংসদের উচ্চকক্ষ বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং আলোচনায় আগ্রহ প্রশংসনীয়, যার ফলেই নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। 31 জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোই লক্ষ্য বলে জানান তিনি। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। বলা আছে পরে যে তত্ত্বাবধায়ক সরকারের 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই
জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। দর্শক, আমরা শুরুতে যেমনটি বলেছিলাম, আজ ঐকমত্য কমিশনের বৈঠক রয়েছে। ঐকমত্য কমিশনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুকসিম, আজকে বৈঠকে অমীমাংসিত কোন বিষয়ে অগ্রগতি হলো, কোনো বিষয় অগ্রগতি হলো কিনা কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। শোভন, আজকে বৈঠক তো মাত্র শুরু হয়েছে, অর্থাৎ বৈঠক শুরুর 1 ঘন্টা হয়েছে। সুতরাং এত দ্রুত অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে, আর সেটি হলেও এক কথায় হচ্ছে যে এটি সমাধানগুলো সাধারণত দিনের শেষেই হয়, আলোচনাগুলো আগে হয়ে যায়। তবে আজকে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে অগ্রগতি, তাতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি যতটুকু জানিয়েছেন, শুরুতে তিনি যে সূচনা বক্তব্যটি রাখেন, সবার উদ্দেশ্যে যে ব্রিফিংটি করেন, আজকে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 15তম দিনের বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠক চলছে। সেই বৈঠকে আলী রিয়াজ বলেছেন যে জুলাইয়ের 31 তারিখের মধ্যেই জুলাই সনদটি তৈরি করা সম্ভব হবে, সেটি আশা প্রকাশ করেছেন তিনি এক ধরনের। এবং সেই সঙ্গে তিনি আলোচনার বিষয়গুলো নিয়ে বলেছেন যে আজকে মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি এবং জামাত সহ 4টি রাজনৈতিক দল তাদের যে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি, সেটি এই দুটি বিষয় দিয়ে আজকে মূলত আলোচনা শুরু হচ্ছে এবং এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। এবং তিনি জানিয়েছেন যে আগামী 2-3 দিনের মধ্যে আরেকটি বিষয় সিদ্ধান্তে আসা হয়তো সম্ভব হবে, সব রাজনৈতিক দলগুলো হয়তো ঐকমত্যে পৌঁছাবে। সেটি হচ্ছে যে উচ্চকক্ষের বিষয়, যে উচ্চকক্ষ নিম্নকক্ষের ক্ষেত্রে উচ্চকক্ষের বিধান কী হবে, তারা কিভাবে নির্বাচিত হবে, উচ্চকক্ষের সংসদ সদস্যরা তারা কি পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হবে নাকি রাজনৈতিক দলগুলো তাদেরকে আলাদাভাবে মনোনয়ন দিবে, তাদের ক্ষমতা কার্যাবলী কি থাকবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই হচ্ছে মোটামুটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 15তম দিনের শুরুর বৈঠকের সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে আজ রাঙ্গামাটিতে এনসিপির নেতারা রয়েছেন। এনসিপির রাঙ্গামাটিতে পদযাত্রা পথসভার খবর জানাতে আমরা এখন চলে যাচ্ছি রাঙ্গামাটিতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফজলে ইলাহি। ইলাহি, আজকে রাঙ্গামাটিতে এনসিপির পদযাত্রা পথসভা কখন শুরু হবে, এ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? এনসিপি আমাদেরকে যেটা জানিয়েছে, দুপুর 12টায় তাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা। ইতিমধ্যে তারা চট্টগ্রাম থেকে রওনা হয়েছেন। আমরা যেটা ধারণা করছি, নির্ধারিত সময়ে তারা তাদের প্রোগ্রাম শুরু করতে পারবে না, আরও হয়তো ঘণ্টাখানেক দেরি হতে পারে। কিন্তু ইতিমধ্যেই রাঙামাটির যে মূল চত্বর, বনরূপা চত্বরে উৎসুক মানুষের আমরা ব্যাপক ভিড় দেখতে পাচ্ছি। নানান শ্রেণী পেশার মানুষ জুলাই আন্দোলনের যে নায়ক তাদেরকে দেখার জন্য এখানে ভিড় করেছে। আমরা আশা করছি যে হয়তো 1টা-1:30টার মধ্যে তাদের সমাবেশ শুরু হবে। সমাবেশকে ঘিরে আমরা কঠোর নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি এবং উপস্থিতি যেমন আছে, একইভাবে জুলাই অভ্যুত্থানের নায়কদের দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ, রাঙামাটির মানুষ যারা উৎসুক মানুষ মূলত তারা আছেন, এবং সংগঠক যারা এনসিপি রাঙামাটির, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা অনেকেই রাঙামাটি শহরে প্রবেশ পথে গিয়েছেন তাদের নেতাদেরকে বরণ করে নিয়ে আসার জন্য। এনসিপির মিডিয়া সেল থেকে যেটি জানানো হয়েছে, আমাদের শিল্পকলা একাডেমি শহরের সেখান থেকে তারা পদযাত্রা শুরু করবে। সেই পদযাত্রা নিয়ে তারা এই বনরূপা চত্বরে এখানে এসে সমাবেশে মিলিত হবে এবং সমাবেশেরই কোনো একটা পর্যায়ে তারা বনরূপা বাজারে স্থানীয় মানুষদের সাথে তারা জনসংযোগ করবেন। শোভন। দর্শক, রাঙামাটিতে এনসিপির পদযাত্রা খবর জানছিলাম আমরা। 24-এর গণঅভ্যুত্থানে নরসিংদী যেন এক জ্বলন্ত জেলা। পুলিশের বুলেট ঝাঁঝরা করেছিল এ জেলার উজ্জ্বল নক্ষত্র তাহমিদ, শাওন, জাহাঙ্গীর ও ইমনদের মতো যুবকদের বুক। আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল কারাগার, পুলিশ ফাঁড়ি সহ সরকারি বিভিন্ন স্থাপনাতে। ছাত্র জনতার মিলিত ক্ষোভে পুড়েছিল পুরো নরসিংদী।
এক বছর পেরিয়ে গেলেও এখনও শোক কাটেনি অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের। নরসিংদীর সেসব দিনগুলো তুলে এনেছেন বিশ্বজিৎ সাহা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীর জেলখানা মোড় ছিল এক রণক্ষেত্র। হাজারো ছাত্র জনতার সাথে সেদিন শান্তিপূর্ণ মিছিলে যোগ দিয়েছিল নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ, শাওন, জাহাঙ্গীর ও ইমন। আমার সামনেই তাহমিদ গুলিবিদ্ধ হলো। পর সে রাস্তায় ছটফট করতেছিল, আমরা পিছের দিকে বেগে চলে গেছি। ওরা আমার চিন্তা করলাম, ছোট্ট একটা বাচ্চা, 15-16 বছর, বাচ্চাটাকে কি বাঁচানো যায় কিনা। 18 জুলাই তাহমিদের মরদেহ নিয়ে শহরে মিছিল করে আন্দোলনকারীরা। মৃত তাহমিদের ওপর ফের নির্মম গুলি চালায় পুলিশ। এতে বিক্ষিপ্ত ছাত্র জনতা নরসিংদী কারাগার, পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পুলিশের বেপরোয়া গুলিতে নিহত হয় শাওন, জাহাঙ্গীর সহ 3 জন। সেই স্মৃতি এখনো ভুলতে পারেননি সহযোদ্ধারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটা, সবচেয়ে বর্বরতম নৃশংসতার উদাহরণ হয়ে থাকবে তাহমিদ হত্যা। এমন একটা বাচ্চার লাশ দেখে ঠিক থাকতে পারবে, সেখান থেকে আমাদের মূল আন্দোলনটা আরো চাঙ্গা হওয়া। অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের শোক কাটেনি এখনো। সারের শরীরের অবস্থা খালি রক্ত, সারের পুতের শরীর অক্ষর সাদা পক্ষে জায়গা। তারা গুলি চালাইতেছে, আমি ইশারা দিতেছি, হাত উড়ে দিচ্ছি, তারপর গুলি চালাইতেছে। ইতিমধ্যে এক লোক এসে আমাকে নিয়ে কয়েকবার নিয়ে ঘরে নিয়ে আটকায় রাখছে। তারপরে কয়েক দফায় 4 দফায় মনে হয় গুলি করছে। গুলি করতে করতে তারা আবার সার্কেলের দিকে চলে গেছে। সরকারি তথ্য মতে জুলাই অভ্যুত্থানে নরসিংদীতেই শহীদ হন 20 জন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।